আহসান হাবিব স্যার সম্পর্কে যদি একটু বলি, স্যার রাজশাহী কলেজিয়েট স্কুলে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত অধ্যয়ন শেষে সপ্তম শ্রেণী হতে রাজশাহী ক্যাডেট কলেজে অধ্যয়ন করেন। অত্যন্ত কৃতিত্বের সাথে এইচএসসি ও এইচএসসি সম্পন্ন করে হাবিব স্যার বাংলাদেশ বিমান বাহিনীতে জিডি পাইলট হিসেবে কর্মজীবন শুরু করেন। এরপর পাইলটের চাকরি ছেড়ে উচ্চশিক্ষার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে গমন করেন। এখানেও কৃতিত্বের সাথে লেখাপড়া শেষে যুক্তরাষ্ট্রের টপ একটি কোম্পানিতে প্রতিষ্ঠানে তিনি বর্তমানে কর্মরত আছেন। আপনারা তা ইতিমধ্যে আমাদের পোস্টে এবং বিভিন্ন জায়গায় দেখেছেন। তো স্যারকে আজকে আমাদের এই প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে দু একটি কথা বলার জন্য অনুরোধ করছি। থ্যাংক ইউ। আমি নিউ ইয়র্কে ম্যানহাটনে থাকি। আমাদের সময় এখন 8:20। সো আসসালামু আলাইকুম, গুড মর্নিং। আর তোমাদের সময় মনে হয় 7:20, তাই না? 1 hour fast. Yes sir, it is 7:20. 7:20. তো আমার সম্বন্ধে সবাই যেটা বলেছে ওইটাই ঠিক। আমি এখন এখানে একটা কোম্পানিতে ফাইন্যান্স আর অ্যাকাউন্টিং এর ফাইন্যান্সিয়াল কন্ট্রোল হিসেবে কাজ করি। অলমোস্ট 19 বছর হয়ে গেল আর কি। তো আমি অলসো ওদের যে হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট আছে ওইটারও হেড অফ দ্য ডিপার্টমেন্ট। তো আমাকে তোমাদের সিইও যে সম্ভবত মহসিনুল হক, সে আমার ফ্রেন্ড, আমরা একসাথে কলেজ স্কুলে পড়তাম। তো ও রিকোয়েস্ট করেছে ফোরামে আসার জন্য, তো ওকেও ধন্যবাদ। আর অনেকদিন পরে এখানেও দেশের ছেলে মেয়েদের মুখ দেখি, তোমাদের মুখ দেখে অনেক ভালো লাগতেছে আর কি। তো আমাকে আজকে যে বিষয়টা মহসিন দিয়েছিল আর কি, সাবজেক্টটা, সেটা বললো যে তোমার আগামীতে যারা দক্ষ এবং যোগ্য হিসাবে নিজেকে গড়ে তুলতে পারবে কেবলমাত্র তারাই টিকে থাকবে। তো আমি সবাইকে একটা কথাই বলবো যে এই করোনা আসার পরে, এই কোভিড-19 আসার পরে আমাদের এখানে, আমি এখানকার কথা বলছি, ম্যানহাটনে কিংবা আমেরিকাতে প্রফেশনাল যে অ্যাটমসফিয়ার আছে এটা কিন্তু অনেকটা চেঞ্জ এসে গেছে আর কি। বলা যায় যে মার্চ অথবা এপ্রিলের দিকে অলমোস্ট 95% পিপল বাসা থেকে কাজ করতো। তো এটা এমন এক পর্যায়ে চলে আসছে যে অলমোস্ট 1 বছর হয়ে গেল, যে একটা বছর কিন্তু আমি বলতে পারি লাইক 70 to 80% মানুষ কিন্তু বাসা থেকে কাজ করে। তো বাসা থেকে কাজ করার পরে আমরা যারা এমপ্লয়ার আছি আর কি, তারা কিন্তু আগে এমপ্লয়ি এবং নিজেদের ব্যবসা সম্বন্ধে যে ধরনের চিন্তা করতো, আস্তে আস্তে কিন্তু চিন্তাগুলো চেঞ্জ হয়ে গেছে আর কি। যেমন বলি, এখন কিন্তু ম্যানহাটনের রিয়েল এস্টেট যে ব্যবসাটা ছিল আর কি, আমি বলবো কমার্শিয়াল রিয়েল এস্টেট, এইটা অনেকটা ডিমান্ড কম। এই জন্যই কম বলবো যে অনেক কোম্পানিগুলো আছে যারা তোমার ইভেন এই করোনা চলে যাওয়ার পরেও, কোভিড-19 চলে যাওয়ার পরেও তারা চিন্তা করছে যে তাদের ওই স্পেসটা দরকার আছে কিনা। তারা চিন্তা করছে যে বাসায় থেকেই কতগুলো এমপ্লয় কাজ করতে পারে। কিছু কিছু কোম্পানি আছে, বড় বড় কোম্পানি আমি বলবো, যেমন টুইটার, ইভেন ফেসবুক, ওরা অলরেডি তাদের এমপ্লয়ীদের অপশন দিয়ে দিচ্ছে যে তোমরা যদি চাও বাসা থেকে ইচ্ছে হলে কাজ করতে পারো। তো এই যে চেঞ্জ গুলো আসতেছে আর কি, এবং এই চেঞ্জ গুলো হয়তো বাংলাদেশ আমি জানি কতটুকু পড়বে, কিন্তু আমার যারা ফ্রেন্ড ইউরোপে আছে, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি আছে,
ওদেরও কিন্তু এই ধরনের একটা ম্যাক্রো চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি। তো তোমরা যারা মহসিন আমাকে বলেছিল যে ম্যাক্সিমাম তোমরা যারা তরুণ 22, 23, 24, 25, 26 বছর বয়স, যারা কোনো কিছু করতে চাও অথবা কোনো কিছু অলরেডি করছো, আরো ভালো কিছু করতে চাও, তো তোমাদের কিন্তু চিন্তা ধারণাগুলা অন্যভাবে একটু চিন্তা করতে হবে। আমরা জানি হয়তো চিন্তা করছো, কিন্তু এই যে আমি কথাগুলো বললাম এই আলোকেও কিন্তু তোমাকে চিন্তা করতে হবে যে কোভিড হয়তো চলে যাবে, কিন্তু প্রফেশনাল যে অ্যাটমসফিয়ারটা আছে, প্রফেশনাল যে ওয়ার্ল্ডটা আছে, এইটা কি আস্তে আস্তে কি চেঞ্জ হবে কিনা, এবং এই চেঞ্জ যদি হয় তাহলে কি ধরনের স্কিল তোমাকে বিল্ড আপ করতে হবে। তো এই স্কিল গুলোর কথা বললে আমি আজকে কতগুলো স্কিলের কথা বলবো, যেগুলো হয়তো ডিটেলে যেতে গেলে অনেক সময় লাগবে, তো কিছু কিছু আমি টাচ বেস করে যাবো আর কি। তো প্রথমে যে কথাটা বলবো যে তোমরা এখন যে অবস্থায় আছো আর কি, আমি এটা সবাইকে বলি, এখানে যারা ছিল তাদেরকেও বলি, যারা দেশের বাইরে আছে তাদেরকেও বলি, যে কোনো স্কিলের চেয়ে সবচেয়ে যেটা প্রয়োজন সেটা হলো যে তোমার থিঙ্কিং প্রসেসটা চেঞ্জ করা আর কি। থিঙ্কিং প্রসেসটা এটাই যে ইউ হ্যাভ টু ব্লেম ইয়োরসেলফ কোনো কিছু না করতে পারার জন্য। স্টপ ব্লেমিং আদার্স। এটা একটু কড়া কথা, কিন্তু এইটা সবাইকে মনে রাখতে হবে। আমরা কিন্তু ইচ্ছা করলে ব্লেম করতে পারি অনেককে, সমাজকে ব্লেম করতে পারি, নিজের পরিবারকে ব্লেম করতে পারি, ফ্রেন্ডদের ব্লেম করতে পারি, দেশকে ব্লেম করতে পারি। তো এতটুকুই বলবো যে তোমরা যে যে অবস্থায় আছো, কি যে অবস্থায় আছে, কেউ হয়তো মধ্যবিত্ত ঘরের ছেলে, কেউ হয়তো একটু সচ্ছল পরিবার, কেউ হয়তো একটু নিম্নবিত্ত, কিন্তু যে অবস্থায় আছো দ্যাটস এনাফ নিজেকে আর একটু এগিয়ে নেওয়ার জন্য। দ্যাটস এনাফ। এই থিঙ্কিং প্রসেসটা তোমার নিজের মধ্যে নিয়ে আসতে হবে যে কমপ্লেন করার জন্য। কমপ্লেন এখানেও আমরা দেখেছি যে কমপ্লেন করলে তোমার কিন্তু অনেক কমপ্লেন করার বিষয় আছে, অনেক কমপ্লেন করার জায়গা আছে, কিন্তু প্রথম প্রশ্ন হচ্ছে যে আমরা কমপ্লেন করতে চাই নাকি। কমপ্লেন জিনিসটা টোটালি বাদ দিয়ে যে আমরা যে কিছু করতে চাই, কিছু করব, এই বিষয়টাকে ফোকাস করা আর কি। এইটা যতক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে না আসবে যে তোমাদের যে গড গিফটেড যে পটেনশিয়ালটা আছে, এটা কিন্তু 100% বলো কি 90% বলো কি 95% বলো, এইটার কিন্তু বিকাশ হবে না। সো এই যে থিঙ্কিং প্রসেসটা বললাম, এইটা সবসময় কিন্তু মনে রাখবে আর কি। তোমরা যে কেউ চাকরি করতে চাও, বিজনেস করতে চাও, যে যাই করতে চাও অথবা জীবনে বড় হতে চাও, কোন একটা প্রজেক্ট হাতে নিতে চাও, তোমাদের মধ্যে কিন্তু রিসোর্সটা আছে। তুমি একজন রিসোর্সফুল। তোমার আশেপাশেও কিছু যারা লোকজন আছে তাদেরকেও কিন্তু আন্ডারএস্টিমেট করা ঠিক না। একটা ছোট গল্প বলি। আমাদের আমরা প্রাক্তন রাষ্ট্রীয় ক্যাডেট কলেজের ছেলে, আমাদের ক্যাডেট কলেজ থেকে বের হওয়ার পরে আমাদের একটা যে ফোরাম আছে ওটা অর্কা, অল রাশিয়া ক্যাডেট অ্যাসোসিয়েশন। তো এইটা আমরা বিভিন্ন প্রজেক্ট করি আর কি। একটা প্রজেক্টের কথা বলি, আমাদের ক্যাডেট কলেজটা হচ্ছে সারদায়। সো ব্যাক ইন 1987 যখন আমার ম্যাট্রিক, 1989 যখন আমার ইন্টারমিডিয়েট, তো ওই সময় কিন্তু শুধুমাত্র রাজশাহী ক্যাডেট কলেজ ছাড়া এর আশেপাশে কিন্তু কোনো বিদ্যুৎ কিংবা কোনো লাইট আমরা যেটা বলি কারো বাসায় ছিল না। তখনও কিন্তু লোকজন যে হারিকেন কিংবা কুপি যেটা বাতি, ওইটাই কিন্তু সবাই জ্বালাতো আর কি, অজপাড়া। এবং ওইখানকার বিশেষ করে মেয়েদের কথা যে বলবো, তারা কিন্তু ওই বাবার বাড়ি এবং বিয়ে হওয়ার পরে তার যে ওনার যে হাজব্যান্ড, ওইটুকুই তার পরিসর।
তার যে চিন্তা ভাবনা, হয়তো রান্না করা কিংবা হাজবেন্ড কিছু বলছে ওইটাই মেনে চলা, কিংবা বাচ্চা কাচ্চা অথবা কিছু গবাদি যেগুলো পশু আছে, গরু ছাগল, কিংবা মাঠে একটু খেতে যাওয়া, এইটাই তাদের চিন্তা, এটাই তাদের পরিসর আর কি। তো হঠাৎ করে আমরা এখান থেকে একটা প্রজেক্ট নিলাম যে we send $500, it's not a lot of money, তাই না? 500 টাকা, আমি বলবো আজ থেকে অলমোস্ট 15 বছর আগে। তো আমরা 500 টাকা ওই গ্রামে পাঠালাম আর কি। তো পাঠানোর পরে আমরা 10 জন মহিলাকে চুজ করলাম, যে এই 10 জন মহিলা তারা কোনো কিছুই জানে না, এবং পড়াশোনা কিছুই জানে না, নাথিং, ইভেন কোনো স্কুলেও জানে আর কি। তো তাদেরকে শেখানো হলো যে আপনারা মিষ্টির প্যাকেট বানাবেন, এবং এই মিষ্টির প্যাকেটটা রাজশাহী শহরে যে মিষ্টির দোকানটা আছে ওইখানে আমরা সাপ্লাই করব। ইট ওয়াজ হার্ড টু কনভিন্স প্রথমের দিকে, তারা হয়তো বাসার বাইরেই যেতে চায় না, কোনো কোনো সময় হাজব্যান্ড তাদের পারমিশন লাগে। তো অনেক বুঝিয়ে শুনে আমরা ইচ্ছে করে মানে ইচ্ছে করেই পিক করলাম যে যারা একদম বাসা থেকে বের হতে চায় না, যাদের আসলে সামাজিক কিংবা ধর্মীয় কিছু কিছু প্রথা আছে যেগুলা তাদেরকে হয়তো এইদিকে চিন্তাই করতে চায় না। তো ওই 4 জনকে আনার পরে 1 দিন 2 দিন 3 দিন তারা কিন্তু আস্তে আস্তে কাজ শুরু করলো। একটা বছরের মধ্যে they start making 2500 টাকা বাংলাদেশে, এবং এখন এই 15 বছর পরে ওই $500 থেকে এখন 500 মানে 500 জন মহিলা ওই গ্রামেরই সারদার যেটা ওখানে কাজ করে। তো এই গল্পটা এটাই বলবো যে আমরা অনেক সময় যারা বিজনেস করতে চাই, আমরা যারা অনেক সময় কাজ করতে, তারপর বলি যে আপনার মানুষ পাচ্ছি না, কিংবা আমরা স্কিলফুল মানুষ পাই না। তো এই যে পটেনশিয়ালিটির কথা গল্পটা বললাম, যে এই মানুষগুলো কিন্তু তারা জানতো না, তাদের জন্য কিন্তু ইট ওয়াজ মোর দ্যান এনাফ, তাদের জন্য এইটাই কিন্তু পিএইচডি করা তাদের জন্য, বাট দিস পিপল দে ডিড ইট। তো উইল কাম ব্যাক এগেইন, যে আমাদের এই যে আমরা কোভিড এর মধ্যে, বিশেষ করে আমরা আমেরিকায় অনেকে ঘরে, হয়তো বাংলাদেশে শুনেছি যে আস্তে আস্তে অনেক কিছু ওপেন হয়ে গেছে। তো কি কি কাজ করতে পারে আর কি, কি কি স্কিল আমাদের মধ্যে বিল্ড আপ করতে পারি আর কি। তা আমি তোমাদের সবাইকে বলবো যে আমি যখন আমার লাইফে প্রবাবলি আমি 15 to 20,000 রেজিউমে দেখেছি আর কি। তো এই রেজিউমে গুলো যখন দেখি কাজের জন্য, তোমাদের বলবো যে 80% রেজিউমে আমরা কিন্তু প্রথমে রিজেক্ট করে দিই। এই যে রিজেকশনটা কেন রিজেক্ট করছি, ধরো কম্পিউটার সবাই পাঠাচ্ছে, কেউ ফ্যাক্স করে, একবার পরেই রেখে দিচ্ছি আর কি। এরপরে প্রথমে যে 20% রেজিউমে আমরা পুল করলাম, এখান থেকে আস্তে আস্তে ওইটা কমে আরো 15% কমে যায় আর কি। তারপরে 5% আমরা লোককে আমরা ডাকি ইন্টারভিউর জন্য। তো এই যে আমরা প্রথমে রিজেক্ট করে দিই, এই যে আমরা 15% লোককে আবার ডাকি, এটা কেন হয়? তো এই কারণগুলো আমি আরেকদিন যাবো যে রেজিউমে, প্রফেশনাল রেজিউমে কিভাবে বিল্ড করতে চাই, যদি কখনো আরো সময় হয় আই উইল লেট ইউ গাইস নো যে এইটা আসলে কিভাবে সুন্দরভাবে প্রফেশনাল রেজিউমেটা লেখা যায়, কি কি বোল্ড পয়েন্ট তোমরা লিখতে পারো, কি কি স্কিল এমপ্লয়াররা সাধারণত চায়, ওইটা আর একটা বিষয়। তো আজকে আমি বলবো যে ভবিষ্যতে তোমাদের যে বয়স, তোমরা যারা কাজ করতে চাও, ভালো কিছু করতে চাও, অন্য কিছু করতে চাও, কি কি স্কিল তোমাদের থাকা দরকার, কি কি তোমরা করতে পারো, যারা হয়তো এখন একটা কাজ করতেছো, যারা তো কিছুই করো না, তো ট্রাই করছো অন্য কিছুর জন্য, তো তাদেরকে বলবো যে কি কি করা যায়। নাম্বার 1, প্রথমে আমি এখানেও যাদেরকে বলি, তোমাদেরকে বলি যে লার্ন
1 or 2 ফরেন ল্যাঙ্গুয়েজ একটাও শিখতে পারো। তো তোমরা বাংলাদেশ যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ। তো তোমরা বাইরে যারা কাজ করতে চাও কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে যারা কাজ করতে চাও, তোমাদের কিন্তু ইংরেজি যে কথা বলা কিংবা কমিউনিকেশন স্কিল এইটা কিন্তু শার্পেন করতে হবে। তো এখন কিন্তু টেকনোলজি বের হয়ে গেছে, তুমি ইউটিউব তোমরা ভিডিও দেখো, ফেসবুকে যাও, বিভিন্ন ফোরামে, অনলাইন ফোরাম আছে যেখানে তোমরা ফ্রি জয়েন করতে পারো। সো বিল্ড আপ ইয়োরসেলফ, লার্ন সাম ল্যাঙ্গুয়েজ। এখানে যারা আমরা আমেরিকায় থাকি আর কি, আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে তোমার স্প্যানিশ। আর একটা ল্যাঙ্গুয়েজ সবাই প্রেফার করে সেটা হচ্ছে ম্যান্ডারিন, চাইনিজ আর কি। এখন ওয়ার্ল্ডে ইউএস প্রবলি দ্য বিগেস্ট ইকোনমি, সেকেন্ড বিগেস্ট ইকোনমি হচ্ছে তোমার চাইনিজ। সুতরাং এখানে যারা ধরো উদাহরণ দিয়ে একটা এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি, আমেরিকান কোম্পানি যারা হয়তো কাজ করবে চায়নার সাথে, যারা হয়তো কাজ করবে এশিয়ান কোনো কান্ট্রির সাথে, তো ওদের কেউ যদি ফ্লুয়েন্ট জানার দরকার নাই, কিন্তু কিছুটা ধরো ওরা যদি ম্যান্ডারিন যদি জানে, তারা কিন্তু ওই কোম্পানির জন্য অনেক বড় একটা অ্যাসেট। তোমার 100% ফ্লুয়েন্ট জানার দরকার, ধরো তুমি 10% ম্যান্ডারিন বলতে পারো, 5% কিছুটা বোঝো, কমিউনিকেশন অনেকটা করতে পারো আর কি। তো এই যে ল্যাঙ্গুয়েজের কথা বলছি আর কি, এটা কিন্তু তোমরা ইচ্ছা করলেই জানতে পারো, ইচ্ছা করলে তোমরা শিখতে পারো। ডেফিনেটলি সবাই তো প্লাস মাইনাস ইংলিশ বলতে পারো আর কি, কিন্তু ইংলিশটাকে আরেকটু ভালো বলার জন্য, আরেকটু ফ্লুয়েন্টলি ভাবে বলার জন্য, তোমরা যারা লেখো ইংলিশটা, তোমার যে লেখার যে কমিউনিকেশন স্কিলটা, এইটার জন্য আরেকটু ভালো হয়, আরেকটু বেটার হয়। সবসময় বলে রাখবা যে জব মার্কেটে কিন্তু জাস্ট ইমাজিন জাস্ট ইটস এ পন্ড ফুল অফ শার্ক। ঠিক আছে, যে একটা ধরো তোমার পুকুর, অনেকগুলো শার্ক ওইখানে। ইফ ইউ আর ডলফিন, ইউ উইল গেট কিলড, সো ডু নট বি ডলফিন। ঠিক আছে, ডলফিন হলেই কিন্তু অবস্থাটা খারাপ। ইউ হ্যাভ টু বি ওয়ান অফ দ্য শার্ক। তো ওয়ান অফ দ্য শার্ক হতে গেলে ওই শার্কদের যেসব স্কিল আছে, ইউ হ্যাভ টু কম্পিট উইথ দ্যাম। অনেকেই কিন্তু হয়তো তুমি করছো না, তোমার ফ্রেন্ড হয়তো করছে, তোমার ফ্রেন্ড হয়তো না করতে পারে, অন্যান্য জেলার লোকজন করছে, অন্যান্য জেলার না করতে পারে অন্য বিভাগের লোকজন করছে, কিন্তু সবাই কিন্তু তাদের স্কিলটাকে আগের যে অবস্থায় ছিল তার চেয়ে বেটার এবং ভালো অবস্থায় নিয়ে যাচ্ছে আর কি। সবাইকে আমার কথা শুনতে পাচ্ছ নাকি না? জি স্যার, বুঝতে পারছি স্যার। প্রচন্ড ভালো লাগতেছে স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, থ্যাংক ইউ। তো এই একটা স্কিলের কথা বললাম। আর একটা যেটা স্কিল, সেটা হলো যে কম্পিউটার স্কিলটা। তো কম্পিউটার স্কিল, আই এম নট টেলিং ইউ গাইস টু বি এ প্রোগ্রামার। এটা কিন্তু এখনো তোমাকে বলছি না যে তুমি ইউ স্টার্ট লার্নিং জাভা, ইউ স্টার্ট লার্নিং সি প্লাস প্লাস। নর্মাল যেগুলো কম্পিউটার স্কিল আছে, মাইক্রোসফট অফিস যেটা আছে, মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, অ্যাক্সেস, অথবা সিম্পল কোডিং যেগুলো আছে, এগুলো কিন্তু তোমরা যারা কাজও করো অথবা যারা কাজ করার জন্য বসে আছো, অবসর সময়ে তোমরা যদি প্রতিদিন ধরো 1 ঘন্টা 45 মিনিট সময় দাও, তোমরা কিন্তু এই স্কিলটাকে করতে পারো। এটা তুমি এখন কিন্তু ইউটিউব বলো, কিছু কিছু অনলাইন ফ্রি অনলাইন ফোরামও আছে আর কি, যেখানে তুমি এই জিনিসগুলো কাজ করতে পারো। অ্যাকাউন্টিং ফাইন্যান্স যেটা আমার সাবজেক্ট, এখানে কিন্তু এক্সেল, যেটা বিশেষ করে অ্যাকাউন্টিং এর কথা বলবো, এক্সেলটা তোমাকে জানতেই হবে যদি তুমি ওয়েস্টার্ন কোনো কান্ট্রিতে কাজ করতে চাও। এর কারণ হচ্ছে যে তোমাকে বিগ ডেটাবেস একটা নাম্বার দিবে, অনেকগুলো নাম্বারের সাথে তোমাকে খেলতে হবে। তো এক্সেল ইজ দ্য টুল যেটা তুমি নাম্বারকে বিভিন্নভাবে সাজাতে পারো, বিভিন্নভাবে ক্যালকুলেট করতে পারো। তো যারা অ্যাকাউন্টিং অথবা ফাইন্যান্সে আছে তাদের জন্য আমরা যেতে যে মাস্ট এক্সেলটা ভালোভাবে শেখা। তো ভালোভাবে শেখার কথা এটা বলছি না যে জাস্ট তুমি এক্সেল জানো, ইটস নট এনাফ।
আরেকটু অ্যাডভান্স স্কেল, আমি বলবো যে ভি লুকআপ, এইচ লুকআপ, এই যে ফাংশন গুলো আর কি, এটা কিন্তু যে বেসিক আছে তার চেয়ে একটু বেশি। এগেন আমি কিন্তু সবাইকে পুশ করছি না যে তোমরা প্রোগ্রামার হও, আমি কিন্তু সবাইকে পুশ করছি না যে তোমরা কঠিন কোনো ল্যাঙ্গুয়েজ শেখো, কিন্তু সিম্পল কোনো কোডিং, মাইক্রোসফট অফিস যেটা, এটা কিন্তু ডেফিনেটলি আমি সবাইকে বলবো যে এটা কিন্তু করার জন্য চেষ্টা করো। এই স্কিলটা কিন্তু প্রতিটা কাজে তোমরা যেখানে যাও না কেন, ইটস এ মাস্ট, it's gonna add you more value than other। ঠিক আছে, এটা কি মনে থাকবে সবার? Yes, sir. Yes, sir. জি স্যার। জি এটা নাম্বার 3, এটাকে বলবো যে তোমার অ্যানালাইটিক্যাল অথবা ক্রিটিক্যাল যে থিঙ্কিংটা আছে, যে যেখানে তুমি কাজ করো কেন, অথবা তুমি কোনো নিজের বিজনেস দেওয়ার চিন্তা করছো আর কি, তো অল দ্য টাইম ট্রাই টু থিঙ্ক আউট অফ বক্স, যে তোমার যে সবাই যেভাবে চিন্তা করছে ওভাবে চিন্তা না করে অন্যভাবে চিন্তা করা যায় না, অন্যভাবে। এইটাই কিন্তু তোমার সাথে আর একজনের ডিফারেন্স। আমি যদি তোমাকে আজকে এক্সেল শেখাই, আমি যদি তোমাকে আজকে আরেকটা প্রোগ্রাম দিয়ে দিই আর কি, and I train you, we can do it। ট্রেন করলে কিন্তু একটা মানুষের একটু হয়তো সময় লাগবে, সে কিন্তু করতে পারবে আর কি, কিন্তু অ্যানালাইটিক্যাল যেটা থিঙ্কিংটা, ক্রিটিক্যাল যেটা থিঙ্কিং, এইটা কিন্তু যতদিন পর্যন্ত তুমি আউট অফ বক্স চিন্তা না করবা, এটা কিন্তু আসবা। এবং এটার জন্য কিন্তু কিছু কিছু ফোরাম আছে, কিছু কিছু কোর্স আছে। এই ফোরাম এবং কোর্স গুলা তোমার তুমি যদি সার্চ করো গুগলে আসবে। তো এটা কিন্তু ইটস এ বিগ থিং। আমরা সবসময় মনে করি যে আমরা হয়তো ক্রিটিক্যাল থিঙ্কিং করতে পারি, আমরা হয়তো অ্যানালিটিক্যাল থিঙ্কিং করতে পারি, কিন্তু আসলে কিন্তু আমরা থিঙ্কিং করতে পারি না। আমরা কিন্তু আউট অফ বক্স অনেক সময় চিন্তা করি না। একটা উদাহরণ দিই, ইট ওয়াজ এ বিগ সারপ্রাইজ আমাদের ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে। একটা জব ইন্টারভিউতে একটা প্রশ্ন অলমোস্ট তোমার 100 যে অ্যাপ্লিকেন্ট ছিল তাদেরকে সবাইকে করা হয়েছিল, অনলি 1 পার্সন কেম আউট উইথ আ ডিফারেন্ট অ্যান্সার, এবং যে অ্যাপ্লিকেন্টটা এই ডিফারেন্ট অ্যান্সার করেছিল তাকেই ওই কোম্পানি শেষ পর্যন্ত হায়ার করে। তো প্রশ্নটা আমি বলি, প্রশ্নটা হলো যে একটা ঝড়ের মধ্যে একজন মানুষ গাড়ি চালিয়ে যাচ্ছে, তো বাস স্টপে আসার পরে 3 জনের সাথে দেখা। আমি কিন্তু সবাইকে শুনতে বলছি, আমি কিন্তু সবাইকে প্রশ্ন জিজ্ঞাসা করবো। সবাই শুনতে পাচ্ছ রাইট গল্পটা? তাহলে একটা ঝড়ের মধ্যে, সবাই মন দিয়ে শোনো, এরপর আমি অ্যান্সারটা জিজ্ঞাসা করবো। একটা ঝড়ের মধ্যে আমি গাড়ি চালিয়ে যাচ্ছি, যে কোনো একজন গাড়ি চালিয়ে যাচ্ছে, বাস স্টপে 3 জনের সাথে দেখা। প্রথম জন একজন বৃদ্ধ মহিলা, যিনি খুবই অসুস্থ, ওনাকে হাসপাতালে নিতে হবে। সেকেন্ড জন, উনি হলেন এমন একজন মানুষ যিনি তোমাকে, তুমি যে গাড়ি চালিয়ে যাচ্ছ, তোমার এক সময় উনি জীবন বাঁচিয়েছিলেন। উনিও ওই হসপিটাল থেকে একটা লিফট চাচ্ছেন। আর থার্ড হলো একজন সুন্দরী মহিলা, যাকে তুমি আগে থেকেই পছন্দ করতে, অথবা মনে মনে তোমার পছন্দ ছিল আর কি, এবং তোমার স্বপ্নে উনি হয়তো তোমার জীবন সঙ্গী হতে পারে। এই যে 3 জনের কথা আমি বললাম, যে তুমি গাড়ি চালিয়ে যাচ্ছ, হসপিটালে বাস স্টপে 3 জনের সাথে দেখা, একজন বৃদ্ধা মহিলা খুবই অসুস্থ, উনি হসপিটালে নিতে হবে, আর একজন তোমার ফ্রেন্ড, যে তোমার একদিন জীবন বাঁচিয়েছিল, আর একজন হলো এই সুন্দরী মহিলা। তোমার গাড়িতে একজন মাত্র প্যাসেঞ্জার ধরবে, তুমি কাকে নেবে?
সেকেন্ড ম্যান। স্যার আমি উত্তরটা দিতে পারবো? হ্যালো, হতে পারে কি? আচ্ছা, তুমি দেওয়ার আগে আমি দেখে কয়েকজনকে জিজ্ঞাসা করি। মনীষা আক্তার আমার স্ক্রিনে, যে আপনার কি মনে হয়? আর আমার মনে হচ্ছে বৃদ্ধ মহিলা। তোর বৃদ্ধ মহিলা। আচ্ছা, রাসেল শেখ। আমি শুনতে পাই না, আবার বলো জয়। সুন্দরী মহিলা, যাকে আমি মানে ভবিষ্যতে সঙ্গিনী হিসেবে পাবো। তো তোমার ফ্রেন্ডে তোমার জীবন বাঁচালে কোনো অসুবিধা নাই, আবার বৃদ্ধা মহিলা, সুন্দরী মহিলা হঠাৎ করে এটা কেন? কারণ আমি আমার পাওয়াটাকে এখানে বেশি প্রায়োরিটি দিব, মানে আমার থাকে। তাহলে তো তোমার সেলফিশ টাইপ একটু মনে হচ্ছে তোমাকে আমার। No, I'm just kidding. Just kidding. There is no yes or no answer আর কি। তো সুন্দরী মহিলা, মোনালিসা আক্তার হচ্ছে বৃদ্ধা মহিলা। তাসমিন রহমান। জি স্যার। স্যার আপনার? আমি হলো আমার বন্ধুকে দেব, যে বৃদ্ধ মহিলাকে হসপিটালে পৌঁছে দেবে, এবং আমি থাকবো আমার স্বপ্নের যে নারী তার সাথে। ভেরি গুড। আমার মনে হয় যে তাসমিন রহমান হয়তো গল্পটা আগে পড়েছে কোথাও। স্যার আমার এটা বাবা আস্তে আস্তে। বলেছিলেন। হ্যাঁ, কি বলো? স্যার আমার বাবা বলেছিলেন। এটা তোমার বাবা বলেছিল, সেটাই। তো এইটাও অনেকটা যে হয়তো এই গল্পটা গুগলেও এসেছে, তোমরা যারা হয়তো উত্তরটা বলেছো, এইখানে কোনো ভুল অথবা সঠিক কোনো উত্তর নাই আর কি। এইটাই it became so famous, it came to Google and there are some people they knew about it. তো এই যে অ্যান্সারটা যেটা তাসনিম বললো, যে ওনার বাবা ওনাকে বলেছে আর কি, যে আমি আবার চাবিটা যে আমার বন্ধুকে দিয়ে বলবো যে বৃদ্ধা মহিলাকে হসপিটালে নিয়ে যেতে, এবং আমি নিজে ওয়েট করব রাসেল শেখের মতো যে বাস স্ট্যান্ডে। তাহলে কিন্তু দেখো যে তিনটা এখানে যে ক্যারেক্টার আছে, সবাইকেই কিন্তু তুমি মোটামুটি টেক কেয়ার করতে পারছো। তো এইটাই হলো কিন্তু আউট অফ বক্স থিঙ্কিং, এটাই কিন্তু হলো তোমার ক্রিটিক্যাল থিঙ্কিং, এটাই কিন্তু তোমার আমরা যেভাবে চিন্তা করি একটু অন্যভাবে চিন্তা করা। তো তোমরা যখন কাজ করবে প্রফেশনালি, তো কিছু কিছু যে অবস্থায় কাজ করার কারণে কিছু কিছু সময় আসবে, কিছু কিছু বিষয় তোমাদের সামনে আসবে, যে সময় তোমরা যখন সলভ করবে ওই প্রোগ্রামটা, তোমাদের যারা এমপ্লয়ার আছে, তোমার উপরের যারা তোমাদের বস থাকবে আর কি, they will mark these things. হয়তো একদিন মার্ক করবে না, 2 দিন মার্ক করবে না, but there will be people that you will be marked. They will know your skills. তো এই যে জিনিসটা আমি বললাম, এই যে থিঙ্কিং প্রসেসটা আমি বললাম, এই থিঙ্কিং প্রসেসটা কিন্তু আমাদের মধ্যে বিল্ড করা, টু ট্রেন আওয়ারসেলফ, এবং ট্রেন করার জন্য বিভিন্ন যে ফোরাম যে আছে এগুলা দেখা, গুগলে কিছু সার্চ করা, তোমরা যেগুলো ইন্টারেস্ট ওগুলো কিছু সার্চ করা, কিছু কিছু ভালো শো দেখা। তো এখন কিন্তু ফেসবুক হয়ে গেছে, টুইটার হয়ে গেছে, স্ন্যাপচ্যাট, তোমরা কিন্তু দেশের থেকেও ইউ ক্যান কানেক্ট দ্য এন্টার ওয়ার্ল্ড। তো এন্টার ওয়ার্ল্ডকে কানেক্ট করার সাথে সাথে তোমরা এই যে তোমাদের থিঙ্কিং প্রসেসটা কিভাবে তুমি চিন্তা করছো, এটা চিন্তা করা, আরেকটু ওয়ার্ল্ডকে অন্যভাবে দেখা, দ্যাটস ইটস গ্রেট ভ্যালু তোমরা করতে পারো আর কি। ফাইনালি আরেকটা আমি যেটা কথা বলবো, যেটা সবাইকে আমি বলি, সেটা হচ্ছে যে নেটওয়ার্কিং। সো রিমেম্বার দিস থিং, দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট। নেটওয়ার্ক, 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 নেটওয়ার্ক। ঠিক আছে? তো যার যত নেটওয়ার্ক বেটার, তার কিন্তু তোমরা যারা কাজ করতে চাও, তোমরা যারা নিজের ব্যবসা করতে চাও, যে যা কিছু করতে চাও কেন, এইটা কিন্তু মাস্ট। আমি যদি এখানে যতগুলো তোমার কথা বললাম, এইটাই কিন্তু তোমাকে তোমার যে অবস্থা আছো এখান থেকে অন্য একটা জায়গায় নিয়ে যেতে পারে। যে তুমি
যত মানুষকে চিনবে, আমি বলছি না যে তোমাদের ফেসবুক, এটাও খারাপ না যে ফেসবুক কোনো ফ্রেন্ড আমি বাড়াচ্ছি, আমার 4000 ফ্রেন্ড আছে, কিংবা আমার যেটা টুইট করি, কিংবা আমার যে ইউটিউব কিছু পেজ আছে এখানে, এটাও খারাপ কিছু না। কিন্তু প্রফেশনাল কিছু ফ্রেন্ডস যে তোমার চেয়ে, অথবা তুমি যে লাইনে, তোমার যে ইন্টারেস্টে কাজ করতে চাও, ওই লাইনে তুমি কজনকে চাও, ওই লাইন না হলেও ওই রিলেটেড লাইনে তুমি কজনকে চাও। তো আমি আমেরিকায় একটা কথা, এবং একটা প্রবাদ আছে যে ইটস গুড টু নো দ্য ল বাট ইটস বেটার টু নো দ্য জাজ। আমি জানি বাংলাদেশে কতটুকু সত্যি, আবার বলি, ইটস গুড টু নো দ্য ল বাট ইটস বেটার টু নো দ্য জাজ। যে হ্যাঁ, এখানে আমরা সবাই আইন মানি, সবাই আমরা আইন জানি কিভাবে ল মানতে হয়, সবকিছু। কিন্তু যদি তুমি জাজকে পার্সোনালি চেনো, আর সামহাও ওই জাজ তোমার প্রতি তার একটা ভালো ধারণা আছে, কোন একটা সমস্যায় পড়লে, এমন কোন বিগ, আই এম নট সেইং দ্যাট পিপল মার্ডার সামওয়ান, নরমাল ইস্যু, সাম ট্রাফিক ভায়োলেশনস, মাইনর কিছু, যেগুলো হয়তো তোমার হয়তো 5000 টাকা ফাইন হতে পারে, 15 মাসের জেল হতে পারে, 3 মাস অথবা 3, 4, 6 মাসের জেল হতে পারে আর কি। এটা জাজের উপর নির্ভর করছে যে উনি কি করতে পারেন। হি ইজ দ্য ওয়ান হু ইজ গোনা ডিসাইড। তো ওইখানে আমরা বলি আমেরিকায় যে ইটস গুড টু নো দ্য ল। তুমি জানো যে কি করলে, কোনটা করলে কি হবে, বাট তুমি যদি জাজকে যদি জানো, it's better for you, because judge is the one who is going to give its verdict. বাংলাদেশে কি এটা ঠিক নাকি না? অবশ্যই ঠিক স্যার। বাংলাদেশে এটা বেশি ভাবে ঠিক। ও, বাংলাদেশে বেশি ভাবে ঠিক। বাংলাদেশে বেশি হয় ঠিক। তো এইটাই বলছি আর কি, যে তুমি, এটা একটা উদাহরণ দিলাম আর কি। তুমি ধরো একটা কোম্পানি কোন সময় যখন আছে, তুমি অ্যাপ্লাই করো, ওইখানে যাও, একটা ইন্টারভিউ দাও, নাও হতে পারে, তোমার হয়তো কাজটা নাও হতে পারে, কিন্তু হয়তো ওই ইন্টারভিউ থেকে তুমি কিছু শিখবা। ওই কোম্পানিতে যাওয়ার পরে ট্রাই টু টক টু সামওয়ান, হয়তো দেখা যাবে যে সামথিং অ্যাবাউট ইউ, they liked it. Something about you, the way you are, the way you talk, তোমার হয়তো সিম্পলিসিটি, তোমার হয়তো কথাবার্তা বলার যে বাচনভঙ্গি, তোমার হয়তো যে সেন্স অফ হিউমার, রাশেদ শেখ looks like he's a personal sense of humor, তাই না? People who like these things, people like simplicity, people like sense of humor, people likes honesty. ঠিক আছে? এটা তুমি যদি পার্সন টু পার্সন, এটা যদি হয়, পার্সন টু পার্সন যদি একটা মানুষ আরেকটা মানুষকে জানে, ওই মানুষকে চিনতে পারে আর কি, এটা কিন্তু তোমাদের সবার জন্য বেটার। তো সবাইকে বলবো যে নেটওয়ার্ক, নেটওয়ার্ক, নেটওয়ার্ক এন্ড নেটওয়ার্ক। আমার এক বন্ধু আছে বাংলাদেশে, he became rich. I wouldn't say very rich, but he is rich. ও আমেরিকাতে আসে প্রতি বছর বেড়াতে তার ওয়াইফদের নিয়ে। আমরা এখানে অলমোস্ট 1 মাস আমার সাথেই থাকে আর কি, আমি বলতে পারবো ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ড। তো ওর একটা আমি স্কিল দেখছি, ওখানে দেশে ব্যবসা করে আর কি। ওর 5000 মানুষ আছে যাকে পার্সোনালি চেনে আর কি। 5000 মানুষ, কিন্তু 5000 মানুষ আছে যে পার্সোনালি চেনে আর কি। এমন না বললেই হবে যে আমি মিস্টার এক্স, অন্য জায়গা থেকে তো বলতে হবে, ওর চিনতে পারবে যে 5000 মানুষটাকে। তাই বলতে 5000 মানুষ চিনিস কি হবে? তো বলতেছে যে তো ওরা রাজশাহী কলেজে, তা এখন তো বাংলাদেশে বোধহয় 12-13টা ক্যাট কলেজ হয়ে গেছে আর কি। তো 12-13টা হওয়ার পরে ওর সবের আবার কিছু ফোরাম হয়ে গেছে আর কি, মির্জাপুর ক্যাট কলেজ, ফৌজদারহাট ক্যাট কলেজ। তো এটা হওয়ার পরে ওদেরও কিছু এক্স ক্যাডেটের কিছু মানে সংঘ হয়ে গেছে ওদেরও। ও হয়ে গেছে, ও প্রতিটা ক্যাডেট কলেজের বিভিন্ন ফাংশনে যায় আর কি।
আমি প্রফেশনাল কথাগুলো পরে আসছি আর কি। তো দেখা যায় কি যে হয়তো দেখা গেল যে আমাদের ক্যাট কলেজের স্ট্যান্ডিং, একটা উদাহরণ দিই, হয়তো মেজর জেনারেল আছে 2 জন। তুমি যদি সমস্ত ক্যাট কলেজে যাও, মেবি দে হ্যাভ 40 মেজর জেনারেল ফ্রম অল দ্য ক্যাট কলেজেস। ঠিক আছে? তো আমরা যারা হয়তো রাজশাহী ক্যাট কলেজের ফোরামে যাই, আমি আর্মিতে জাস্ট একটা উদাহরণ দিচ্ছি, আমরা কিন্তু হয়তো এই 4 জন মেজর জেনারেলকে চিনি, কিন্তু ও কিন্তু 40টা মেজর জেনারেলকে চিনি, কারণ সবগুলোতে যায়। যায় কিভাবে যায়? হঠাৎ করে হয়তো পাবনা ক্যাট কলেজের ছোট্ট একটা অনুষ্ঠান হবে, ও বলে যে ঠিক আছে আমি তোদের যে লাঞ্চের যে প্রাইসটা আছে আই উইল স্পন্সর। এমন কোনো বড় টাকা না, মেবি 20,000 টাকা, 15,000, বাট হি ইজ ক্যাপেবল এনাফ টু পে দোজ মানি। পার্সোনালি যাচ্ছে, ওর নামটা আসছে, ওখানে যাচ্ছে, লোকজন চিনছে। এভাবে চিনতে 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 ও 5,000 লোককে চিনে ফেলছে আর কি। এই 5,000 মানুষ এমন এমন পদে বাংলাদেশে আছে যে সবাই কিন্তু তাকে হেল্প করতে পারবে। ট্যাক্স ডিপার্টমেন্ট, তোমার আর্মি বলো, ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্টেশন বলো, বিমান বলো, এয়ারফোর্স বলো, মাল্টিন্যাশনাল কোম্পানি বলো, ডাক্তার বলো, বিভিন্ন হসপিটাল বলো। তো আমার এখানে যেমন হয় আর কি, আমরা এখানে 1 ভাই 1 বোন। আমি এখানে, বাবা মাও এখানে ছিলেন। আমার বাবা মারা গেছেন গত বছর মে মাসে, মে 24-এ। মা আমার সাথে থাকেন আর কি। আমার বোন ও নরওয়েতে সেটেল। তো আমার দেশে আসলে তেমন কেউ নাই। তো এর পরেও যে হঠাৎ করে হয়তো বাবা যখন ছিলেন, মা যখন ছিলেন, দেশে যাবে অথবা কোনো কিছু না, তো কোনো কিছু হলে আমার কিন্তু আই ডোন্ট কল নোবডি, আই কল হিম। তো এমন কোন ডিপার্টমেন্ট নাই, এমন কোন জায়গা নাই যে হি ডাজন্ট। তো আমার জন্য সুবিধা যে আই জাস্ট কল হিম এন্ড হি নোজ এভরিথিং। তুমি ডিপার্টমেন্ট বলো, হি নোজ পারসন। একটা কল করতে হবে, ও ভাই কি বলে। আমরা তো এমন কিছু নরমাল দোস্ত, আমার আম্মা যাবে এখানে, একটু দেখিস ওই জায়গাটা একটু লাগবে, পেনশনের জায়গাটা দেখতো কি সমস্যা হচ্ছে, যে এই জায়গাটা। তো এইটা হলো তোমার নেটওয়ার্ক। তো আজকে থেকে তোমাদের সবাইকে বলবো যে ইফ ইউ না বিল্ড সাম স্কিল, স্টার্ট নেটওয়ার্কিং। ইটস এ বিগ থিং, বিগেস্ট থিংস। এইটা যদি তোমরা করতে পারো, এটা কিন্তু আমাদের সবার পার্সোনালিটিতে নাই। আমরা অনেকে শাই, আমরা অনেক সময় মনে করি যে কথা বলতে যাচ্ছি উনি কি ভাববেন, উনি কি মনে করবেন। তো এরপরেও বলবো যে come out from that all those shyness and everything, just push yourself a little bit. তো আগে তোমার হয়তো যেটা নেটওয়ার্কিং এর মেম্বার ছিল হয়তো 10 জন, তুমি 100 না করতে পারো, 50টা করতে পারবে। তো এই যে নেটওয়ার্কিং ইজ দ্য বিগেস্ট থিংস। তো সবসময় তো মনে রাখবে। তো আমাকে আরো অনেক কথা বলতে ইচ্ছা করছে, আরো অনেক কিছু শেয়ার করার ইচ্ছা। আজকে আমার তোমাদের সাথে কথা বলে সত্যি বলবো যে আই এম প্লিজড, আই এম অনার্ড এখানে বলার জন্য। আমি সময় দিয়েছিল 9টা পর্যন্ত, আবার দেখা হবে জানি না আর কি। তো আমার এই যে তোমাদের সাথে থাকলাম 35 মিনিট কি 40 মিনিট, এই থাকার কিছু যে কথা বললাম, তোমাদের সাথে কিছু ভিউজ এক্সচেঞ্জ করলাম, তো এইটা তো আমি না তোমরা কতজন আছো, মহসিন বলছো যে প্রায় 50 জন থাকার কথা আর কি। তোমরা কেউ যদি আমার এই কথা থেকে একটু অন্যভাবে চিন্তা করার, একটু মানে যদি ভাবতে যদি শেখো, একটু নিজেকে অন্যভাবে গড়ে তোলার চিন্তা করো, ইফ ইউ স্টার্ট থিংকিং আউট অফ দ্য বক্স, ওইটাই কিন্তু হবে আমার সাথে কথা। এবং ওইটাই আমি ভাববো যে হয়তো আমার কথা বলার জন্য হয়তো বা
ওই সেন্টেন্সটার জন্য অথবা ওই কথাটার জন্য তোমাদের 50 জনের 2 জনের অথবা 3 জনের অথবা 4 জনের অন্যরকম কথা বলার চিন্তা করছো আর কি, একটু অন্যভাবে কথা বলার চিন্তা করছো আর কি। এবং এই জন্য যদি তোমরা যে অবস্থায় আছো এই অবস্থা থেকে তোমাদের আরো উন্নতি হবে, এটাই আমি দোয়া করি। স্কাই ইজ দ্য লিমিট, তোমাদের সবার জন্য আমি বলবো স্কাই ইজ দ্য লিমিট। ডু নট থিঙ্ক ইউরসেলফ দ্যাট ইউ আর স্মল, ডু নট থিঙ্ক ইউরসেলফ। আমি সবাইকে বলি এখানে যে ইফ ইউ হ্যাভ টু ড্রিম, ড্রিম বিগ। তুমি তো স্বপ্নই দেখছো, সো ওয়াই ইউ ওয়ান্ট টু ড্রিম স্মল? ড্রিম বিগ, ড্রিম বিগ। সবার জন্য দোয়া করি। তোমরা আমার দেশের ছেলে, সবাই অনেক অনেক উপরে যাবে, এইটাই আমার দোয়া। আমার ইমেল অ্যাড্রেস মহসিনের কাছে থাকবে, কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করতে পারো। আমি জানি না আজকে সময় আছে কিনা। স্যার একটা প্রশ্ন আছে স্যার, একটা প্রশ্ন আছে স্যার, যদি সুযোগ দিন স্যার। অবশ্যই আমার সময় আছে, আমি জানি না তোমাদের ফোরামে তোমরা কতক্ষণ থাকো, এইটা আমার প্রথম তোমাদের সাথে। তো অবশ্যই এখন বল স্যার। জি স্যার, আমি বলতেছি। হ্যাঁ বলো আরিফ। প্রশ্নটা হচ্ছে যে এই যে আমেরিকা বা অন্যান্য কোন দেশ যেরকম ফ্রিল্যান্সিং এর যে কাজগুলো দেয়, অর্থাৎ যে সিভি বাছাই সংক্রান্ত যে আউটসোর্সিং এর যে কাজ তারা বিভিন্ন এজেন্সিকে দেয় বা কোম্পানিকে দেয়, তো আমরা স্যার বাংলাদেশে বসে ওই বড় বড় কোম্পানির যে 20-30 হাজার টাকা করে সিভি তারা চেক করার সময় পায় না স্যার। তাদের এই সিভি গুলা বাছাই করার জন্য আমরা কোন ধরনের টিম, কিভাবে টিমটা তৈরি করতে পারি স্যার, এই ব্যাপারে যদি কিছু বলতেন স্যার। অবশ্যই আরিফ। আরিফ আমার একটা খুব ক্লোজ ফ্রেন্ডের নাম, ও টেক্সাসে থাকে। তোমার নাম হচ্ছে আরিফুল ইসলাম আরিফ, ওর নাম হচ্ছে আরিফ মাহমুদ আরিফ। তো সুন্দর, খুবই ভালো প্রশ্ন করেছো। তো ওইটা আমি প্রথম দিকে বলছিলাম আর কি, রিজুমি নিয়ে। আমরা এখানে রিজুমি বলি, তোমরা দেশে বলো সিভি। এইটা কিন্তু একটা ডিটেল ক্লাস। সবসময় তোদের মনে রাখতে হবে যে প্রফেশনাল যে সিভিটা, এটা কিন্তু হাই স্কুল সিভি না, ইটস এ প্রফেশনাল সিভি। তো এইটার জন্য আমি যদি কখনো নেক্সট টাইম আসি আমি ডিটেল বলবো। তো এটা তো কিন্তু অনলাইনেও যাও, তুমি লিঙ্কডইন দেখতে পারো, তুমি ইভেন আগে যেখানে monster.com ছিল, কিংবা আরো কিছু জব সাইট যেগুলো আছে আর কি, গুগল সার্চ করতে পারো আর কি। তো এগুলো করার পরেও শুধু একটা কথাই তোমাকে বলবো যে ওয়েস্টার্ন কান্ট্রি থেকে যখন আউটসোর্সিং গুলো করে, ওরা কিন্তু একটা জব ডেসক্রিপশন দিয়ে দেয়, এবং জব ডেসক্রিপশন সাথে ওরা কি স্কিল চাচ্ছে ওইটাও কিন্তু দিয়ে দেয়। তো তোমরা যখন অ্যাপ্লাই করবে, মেক শিওর যে তুমি তোমার যে স্কিলটা আছে ওইটা ওই জব ডেসক্রিপশনটা মিলছে কিনা, এবং তোমার যে স্কিল গুলো আছে আর কি, ওরা যে জব ডেসক্রিপশন যে স্কিল যাচ্ছে ওইটা মোটামুটি তোমরা ইন্টারমিডিয়েট লেভেল কিনা, বেসিক না হয়ে আরেকটু বেটার আছো কিনা। যেমন তোমাকে আমি বলছিলাম যে এখানে একটা উদাহরণ দিই, ধরো এখান থেকে কোন অ্যাকাউন্টিং এর একটা আউটসোর্সিং হবে। তো এখানে হলো বলে দিল যে আমরা অ্যাকাউন্টিং ডিগ্রি দেশে যারা হয়তো মানে অ্যাপ্লাই করবা, তারা অ্যাটলিস্ট আমরা চাই যে অ্যাকাউন্টিং এ 4 ইয়ার্স কোন ডিগ্রি থাকতে হবে দেশ, অথবা অনেক সময় মাস্টার্স যেতে পারে। এবং যদি তোমরা পিচ ট্রি আমি একটা এখানে অ্যাকাউন্টিং সফটওয়্যার, ইটস এ ইউজফুল, ইটস এ ভেরি ভেরি ইউজফুল। ধরো তোমাকে যে পিচ ট্রি অথবা যে কুইক বুক অথবা এক্সেলের কথা বলছি, যে এই যে কম্পিউটার স্কিল গুলো দিয়ে দিল আর কি। তো তুমি যখন অ্যাপ্লাই যখন করবে, তখন যারা এমপ্লয়ার আছে তারা কিন্তু দেখে যে ঠিক আছে, তারা যে কাজটা আউটসোর্সিং করছে আর কি, ওই কাজটার জন্য তারা কিন্তু এই যে পিচ ট্রি অথবা তোমার কুইক বুক অথবা গ্রেট প্ল্যান এই প্রোগ্রামটা ইউজ করবে আর কি। এই সম্বন্ধে ওই অ্যাপ্লিকেন্টটা তারা কি সম্বন্ধে কিছুটা জানে? হয়তো দেখা যায় যে তাদের 200 জন হয়তো অ্যাপ্লাই করেছে, 5 জন কিন্তু তোমার পিচ ট্রি জানে, 5 জন হয়তো তোমার গ্রেট প্ল্যান সম্বন্ধে জানে,
5 জন হয়তো তোমার কুইক বই সম্বন্ধে জানে, তারাই কিন্তু ওই যে তোমার যে স্ক্রিনিং প্রসেসটা, ওই স্ক্রিনিং প্রসেসে তারাই কিন্তু 5টা সিডি তোমার ডান দিকে থাকবে। তো again, to how to write a professional resume, how to write a professional CV, it's going to take some time. আমি পরে যদি আসি আমি ডিটেইলে যাব। ইন শর্ট, আরিফের প্রশ্নের যে উত্তরটা হলো সেটা হলো যে প্রথমে তোমার দেখা যে ওই কোম্পানি যারা আউটসোর্সিং করছে তারা জব ডেসক্রিপশন তারা কি চাচ্ছে, এবং চাওয়ার সাথে সাথে স্কিলটা তোমার রিকোয়ারমেন্টটা কি, এটা তোমার বেসিকটা আছে, এটাই আর কি। স্যার একটা প্রশ্ন ছিল আমার। স্যার প্রথমে আসসালামু আলাইকুম, আমিও রাজশাহী কলেজ স্কুলেরই ছাত্র। রাজশাহী। ওয়ালাইকুম আসসালাম। আব্দুর রহমান, রাজশাহী কলেজ স্কুল। জি, সাদ আরিফুর রহমান। জি, আমার আমার জি আমার স্যার 10-এ 2010-এ ম্যাট্রিক আর 2012-তে ইন্টারমিডিয়েট। এখন অবশ্য চেঞ্জ হয়ে গেছে, তাই না? হ্যাঁ স্যার, আমার প্রশ্ন হচ্ছে যে আসলে যদিও আপনি বলেছেন যে সিভি নিয়ে পরে কথা বলবো, তারপরে একটা কি ভ্যালু যেটা সিভিতে থাকে, মানে আমার সিভিতে কিছু কিছু পয়েন্ট থাকে, কিছু অবশ্যই আমার স্কিল গুলা ফোকাস করব, বাট কিছু কিছু থাকে যে কি পয়েন্ট যেটা না রাখলেই নয়, সেটা একটু বলা যায় কি? কি পয়েন্টটার মধ্যে তোমার বলবো যে তুমি যদি দেখো যে কোনো একটা ভালো রেজিউমে আর কি, তো ওইটার অবজেক্ট, প্রথমে আমরা আমেরিকায় যেটা দেখি সেটা হচ্ছে যে অবজেক্টিভ। তো অবজেক্টিভ যেটা, এইটা কিন্তু তোমার ডেফিনেটলি তোমার নাম থাকবে। আমাদের আমেরিকায় সাধারণত ছবি দিই না, দেশ হয়তো অনেক সময় ছবি পাঠায়। ডেফিনেটলি তোমার ইমেল অ্যাড্রেস থাকবে, ডেফিনেটলি তোমার ফোন নাম্বার থাকবে, কিন্তু ফার্স্ট লাইন যেটা সেটা হচ্ছে অবজেক্টিভস। এর যে কোনো কাজের জন্যই এই যে অবজেক্টিভ, এই কথাটা তুমি কত ভালোভাবে লিখতে পারছো। 2 লাইনের কথা, যে তুমি কি চাচ্ছ, 2 লাইনে তোমার নিজের সম্বন্ধে বলা, 2 লাইনে। এইটা কিন্তু কমন সব কাজের জন্য আর কি। তো এই যে 2 লাইনের কথা বললাম যে অবজেক্টিভ, এই কথাটা, তো এইটা ইউ হ্যাভ টু বি ভেরি ক্রিয়েটিভ। তুমি যে ওয়ার্ড চুজ করবে, তুমি যে যেভাবে তোমার নিজেকে প্রেজেন্ট করতে চাও আর কি, এই 2 লাইনেই কিন্তু বলবে যে আমি নিচের দিকে পড়ার আমার ইন্টারেস্ট কতটুকু। যে তুমি ধরো তুমি একটা বই বলবো, গল্পের বই, ঠিক আছে, আমরা সময় গল্পের বই পড়তে বসি, 2-3 পেজ পড়ে ইটস বোরিং, আর ভালো লাগছে না, বন্ধ করে দিই। কোন একটা মুভি দেখতে যাই, একটু দেখেই, অনেকে নেটফ্লিক্স আছে, এখন তো অনেক অনলাইন মুভি চ্যানেল হয়ে গেছে আর কি, 5 মিনিট দেখার পর আমরা বন্ধ করে দিই, ভালো লাগছে। তো সিভিতেও কিন্তু তাই, যে তোমার প্রথম যে লাইনটা থাকে হচ্ছে অবজেক্টিভস, ঠিক আছে, যে তুমি 2 লাইনে বা 2.5 লাইনে তোমার নিজের সম্বন্ধে বলা, তোমার নিজেকে উপস্থাপন করা, যে তুমি কি বলতে চাও, যে ওইখানে তোমার যে রাইটিং যে স্কিলটা, ল্যাঙ্গুইস্টিক স্কিলটা, তোমার অ্যাডভান্স যে ওয়ার্ডিং গুলা আর কি, এইটা তুমি কি প্রেজেন্ট করতে পারছো, এইটা কিন্তু একটা বড় কথা। দ্যাটস না বলো। আরেকটা স্যার, নাম্বার, হ্যাঁ বলো। একটা স্যার, যে অবজেক্টিভের পরে কি আমি এডুকেশন ব্যাকগ্রাউন্ডটা রাখবো নাকি আমার এক্সপেরিয়েন্স বা স্কিল রিলেটেডটা রাখবো? মানে যেহেতু এডুকেশন ব্যাকগ্রাউন্ডটা আমি সাধারণত বলি যে এটা শেষের দিকে দিতে বলি, এই জন্যে যদি না তুমি আগে কোনো কাজ না করো তখন তুমি সেকেন্ডে দিতে পারো। ধরো এইটাই তোমার ফার্স্ট জব, তখন কিন্তু তুমি সেকেন্ডে দিতে পারো, যে তুমি প্রথমে ফোকাস করছো যে তুমি ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাকাউন্টিং অনার্স ফার্স্ট ক্লাস সেকেন্ড, ফার্স্ট ক্লাস থার্ড। সিভিটা কিছু না, সিভিটা হলো যে তোমার স্ট্রেংথটাকে তুমি কিভাবে প্রেজেন্ট করছো। তো ধরো তুমি
ইউনিভার্সিটি থেকে বের হয়েছো অথবা ইউনিভার্সিটি থেকে পড়ো, তো অবজেক্টিভ দেওয়ার পরে ওইটাই তোমার সেকেন্ড, তুমি কিন্তু এখনো অন্য কোনো কাজে জয়েন করো নাই, অথবা করলে হয়তো তুমি পার্ট টাইম জব হিয়ার এন্ড দেয়ার করছো। তো তুমি চাও যে তোমার পটেনশিয়াল যে এমপ্লয়ার আছে সে তোমার স্ট্রেংথটাকে দেখবে, ওইখানে কিন্তু তুমি তোমার এই যে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা এইটাই তুমি তখন দিবে। আচ্ছা, ঠিক আছে আর এই কথাটা? জি স্যার, ধন্যবাদ। আচ্ছা, অন্য কারো প্রশ্ন? আমার একটা কোশ্চেন ছিল হ্যাঁ রাসেল, হ্যাঁ রাসেল, রাসেল শেখ। স্যার, যদি একটু বলতেন যে থিঙ্কিং ডেভেলপ, মানে আমার থিঙ্কিংটা মানে সেরকম বড় না, সেক্ষেত্রে আমি কিভাবে থিঙ্কিং ডেভেলপ করতে পারবো? যদি থিঙ্কিং ডেভেলপমেন্ট জন্য আমি সাধারণত বলবো যে প্রথমে তোমার জানা দরকার যে তোমার ইন্টারেস্টটা কি, ফার্স্ট অফ অল। কেন তুমি তোমার ইন্টারেস্ট যেটা না, আমি যতই সম্বন্ধে বলি না কেন, ইটস নট মোটিভেটিং, কারণ ওইটা তোমার পছন্দ না। অনেকের পছন্দ মার্কেটিং, আমি যতই অ্যাকাউন্টিং এর ডেবিট ক্রেডিট বোঝাই না কেন, টু দেম ইজ বোরিং, যে তারা চায় না তাদের এন্টায়ার লাইফ তারা যে ম্যাথ নাম্বার নিয়ে খেলবে, দে ডোন্ট লাইক দিস থিংস। অনেকরা আছে যারা ফাইনান্স, যারা প্রজেকশন করবে, যে তারা হয়তো দে ওয়ান্ট টু থিংক লাইক এ ম্যাক্রো ওয়ে অফ থিংকিং, তারা মাইক্রোতে যেতে চায় না, ব্রডলি চিন্তা করতে চায়। তো ক্রিটিক্যাল থিংকিং অথবা অ্যানালিটিক্যাল থিংকিং আমি তোমাকে বলবো যে প্রথমে পিন পয়েন্ট করা যে তোমাদের ইন্টারেস্টটা কি, তুমি তোমার প্রফেশনাল লাইফ কোন দিকে নিতে যাচ্ছ, অথবা তুমি যদি কোনো নিজস্ব বিজনেসের কথা চিন্তা করছো, কোন ধরনের বিজনেসের কথা চিন্তা করছো, ওই লাইনটা, ওই সাবজেক্টটা প্রথমে পিন পয়েন্ট করা, তারপরে রিলেটেড সাবজেক্ট গুলা পড়া। আর কি রিলেটেড সাবজেক্ট গুলা হচ্ছে যে তুমি কিছু কিছু তোমার যেটা কমফোর্ট জোন আর কি, এই কমফোর্ট জোন থেকে একটু বাইরে যাওয়া আর কি। তোমরা, আমি জানি না বাংলাদেশ থেকে সম্ভব নাকি, তোমরা নিউ ইয়র্ক টাইমস সাবস্ক্রাইব করতে পারো, তোমরা ওয়াল স্ট্রিট জার্নাল সাবস্ক্রাইব করতে পারো। এইটাই আমি কেন এই নিউজ পেপারের কথা বলছি, যে একটা ছেলে যে 6 মাস নিউ ইয়র্ক টাইমস পড়বে, 6 মাস ওয়াল স্ট্রিট জার্নাল পড়বে, ধরো 99 জন ছেলে এটা পড়ে না। তুমি রাসেল শেখ 1 বছর ধরে ধরো নিউ ইয়র্ক টাইমস পড়েছে, রাসেল শেখ 1 বছর ধরে ওয়াল স্ট্রিট জার্নাল পড়লো আর কি। তুমি যখনই কোন ইন্টারভিউতে যাবা আর কি, যে ইন্টারভিউ তোমাকে নিবে আর কি, তোমার কনফিডেন্স লেভেল, তোমার কনভারসেশন স্কিল, তোমার ওয়ার্ডিং, তোমার যেভাবে তুমি তাকাবে আর কি, দে উইল সেন্স। অথবা তোমাকে যে সাবজেক্ট নিয়ে কথা বলবে, ওই সাবজেক্টে তোমার যে ডেপথ, দে উইল সেন্স দিস থিংস। এই জিনিসটা ইটস নট এ ম্যাথ যে ঠিক আছে তুমি প্র্যাকটিস করো, আই উইল গিভ এ প্রবলেম, এভরিবডি উইল কাম আউট, লেট মি সি ইজ দ্য রাইট অর রং। দেয়ার ইজ নো রাইট অর রং। তো এইটা মানে এই স্কিলটা মানে তোমার শার্পেন করার ওইটা হলো যে তোমার যে কমফোর্ট জোনটা আছে তার থেকে পুশ করে একটু বেটার কোনো আর্টিকেল পড়া, একটু বেটার কোনো শো দেখা আর কি। দেন ডেফিনেটলি তোমার নিজের অজান্তেই তোমার যে মেন্টালিটি আছে, দ্য ওয়ে ইউজ টু থিঙ্ক অ্যাবাউট সামথিং বিফোর, ওটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ইট উইল চেঞ্জ। তো তুমি আগে যেখানে হয়তো একটা মিষ্টির দোকানের সামনে, বন্ধুদের সামনে দাঁড়িয়ে আগে হয়তো আড্ডা দিতে, আগে গল্প করতে, হঠাৎ করে তোমার মিষ্টির দোকান দেখে মনে হবে যে এই মিষ্টির দোকানটা কিভাবে বেটার প্রফিট করতে পারে, হোয়াট কাইন্ড অফ ক্রাউড দে ক্যান অ্যাট্রাক্ট মোর। হয়তো এই মিষ্টির দোকানের সাইনেজ যে বোর্ডটা আছে আর কি, ইজ ইট টু স্মল, ইজ ইট টু ওল্ড, অথবা মিষ্টির দোকানে
যে মানুষগুলো কাজ করছে আর কি, স্টিল দে আর মেকিং লট অফ মানি, কিন্তু মানুষগুলো ঠিক পরিষ্কার না আর কি, যেভাবে পরিষ্কার হওয়ার কথা আর কি। তো তাদেরকে আমরা একটা, অথবা পরিষ্কার সবই আছে, আমরা যদি একটা টুপি দিয়ে দিই, সবাইকে যদি আমরা দিয়ে দিই একটা টুপি, তাহলে দেখা যাবে যে মানুষের মাথা থেকে যে চুলটা পড়তো, এই চুলটা হয়তো পড়বে না আর কি। তো এটা হবে কি, ধরো তুমি রাসেল শেখ কোথায় থাকো তুমি? আমি পাবনাতে থাকি। পাবনা। আচ্ছা, পাবনায় যে মিষ্টির দোকান গুলো আছে, কোন মিষ্টির দোকানে কেউ কি টুপি পরে, মাথায় টুপি পরে? হ্যাঁ স্যার, বলে না। কেউ মাথায় পরে না, ঠিক আছে। হঠাৎ করে দেখা গেল যে পাবনা শহরে ভালো একটা মিষ্টির দোকানে যারা মিষ্টি সার্ভ করবে সবাই কিন্তু টুপি পরছে আর কি। তো এই যে টুপি, এটা কিন্তু এটার জন্য বড় কোনো টাকা লাগছে না, ইটস নট বিগ ইনভেস্টমেন্ট, নর্মাল একটা জিনিস দিয়ে মাথায় টুপি পড়বে। তো এইটা কিছু নাই, দিস ইজ অ্যানালাইটিক্যাল থিঙ্কিং, দিস ইজ ক্রিটিক্যাল থিঙ্কিং, দিস ইজ থিঙ্কিং আউট অফ দ্য বক্স। এই টুপি দেওয়াতে দুইটা জিনিস হবে। এক, আগে হয়তো দেখা যেত 50 জন মানুষকে সার্ভ করলে কারো হয়তো চুল পড়তো, এখন দেখা যাচ্ছে 50 জন মানুষকে পড়ে কারো কিন্তু কোনো আর একটা চুলও পড়বে না। নাম্বার টু, যারা এডুকেটেড কনজিউমার আছে আর কি, তারা কিন্তু এই জিনিসটা মার্ক করবে যে আমি আরো 4টা মিষ্টির দোকানে যাই, আমি আরো 5টা মিষ্টির দোকানে যাই, এই মিষ্টির দোকানে যারা সার্ভ করে সবাই টুপি পরে। এবং এইটা কিন্তু আস্তে 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 ইট উইল, তুমি তোমার ফ্রেন্ডকে বলবে, সে তার ফ্রেন্ডকে বলবে, and people will know about these things, and I will bet, I will challenge যে তুমি দেখবা যে শুধু এই ছোট্ট একটা স্টেপের জন্যই হয়তো তার সেল 10% বাড়বে, তার সেল 15% বাড়বে। এইটাই হচ্ছে অ্যানালিটিক্যাল থিঙ্কিং, এইটাই হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং। দিস ইজ দ্য ওয়ে ইউ ক্যান থিঙ্ক আউট অফ দ্য বক্স। স্যার, একটা কোশ্চেন ছিল। অবশ্যই স্যার, আপনি শুরুর দিকে বলেছিলেন যে ইংলিশের পাশাপাশি। কে প্রশ্ন করছো? মোহাম্মদ সোহেল মাহমুদ স্যার। সোহেল মাহমুদ। মোহাম্মদ সোহেল মাহমুদ, আমি তোমাকে দেখতে পাচ্ছি না স্ক্রিনে, নাকি তোমার দুইটাই বন্ধ করে রেখেছো? না স্যার, আমি তো। আচ্ছা, সোহেল মাহমুদ, ওকে, মিল, আচ্ছা ঠিক আছে, বলো। জি স্যার, আপনি শুরুর দিকে, জি থ্যাংক ইউ স্যার। স্যার, আপনি শুরুর দিকে বলেছিলেন যে আমাদেরকে 2-1টা ল্যাঙ্গুয়েজ শিখে রাখা ভালো। তো আমি জানতে চাচ্ছি স্যার, ইংলিশের পাশাপাশি কোন ল্যাঙ্গুয়েজটা শিখলে আমাদের জন্য ভালো হবে, এটা আপনার দৃষ্টিতে স্যার একটু বলবেন। আমার দৃষ্টিতে আমি বলবো যে ইংলিশের পাশাপাশি সত্যি তুমি যদি আরেকটা ল্যাঙ্গুয়েজ তুমি শিখতে যদি চাও আর কি, একটু তুমি যদি ব্রডার ভিউতে আমি যদি আমি বলবো তোমাকে ম্যান্ডারিন শিখতে, বাংলাদেশিদের জন্য ম্যান্ডারিনটা শিখতে। ম্যান্ডারিনটা শিখতে এই জন্য বলবো যে চাইনিজ ল্যাঙ্গুয়েজ, চাইনিজ এই জন্য শিখতে আমি বলবো। এগেন, ইউ ডোন্ট হ্যাভ টু বি like know 100%, you don't have to know like even 50%। শেখাটা তুমি বেসিকটা তুমি জানো, এই জন্য বলবো যে আমরা বাংলাদেশ, তাই না, যে তুমি বাংলাটা খুব ভালোভাবেই জানো। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইন বাংলাদেশ হচ্ছে ইংলিশ। তো ইংলিশ কিন্তু প্লাস মানে আমরা সবাই জানি স্কুল কলেজ থেকে আর কি। তো থার্ড, তুমি যদি চাইনিজ ম্যান্ডারিন যেটা বললাম, এটা যদি তুমি শিখে যাও, তাহলে তুমি কিন্তু ওয়ার্ল্ডের বিগেস্ট ইকোনমি গুলোকে তুমি কিন্তু হিট করছো আর কি। তুমি যদি ইংলিশটা জানো, তুমি কিন্তু আমেরিকা সহ এন্টায়ার ইউরোপ, অস্ট্রেলিয়া সবাইকে কভার করছো। তুমি যদি চাইনিজটা শিখে দাও, সেকেন্ড বিগেস্ট ইকোনমি, ঠিক আছে। তো বাংলাদেশ থেকে আমি অনেকেই জানি যারা মাল্টিন্যাশনাল চাইনিজ অনেকগুলো কোম্পানি আছে, এবং যারা পর্দা সেতু করেছে তারাও বোধহয় চাইনিজ কোনো কোম্পানি। তো সুতরাং বাংলাদেশের সাথে এখন কিন্তু চায়নার অনেক ভালো রিলেশনশিপ। ওইটাও তুমি যদি বাদ যদি যাও আর কি, যে তুমি যদি বিগেস্ট ইকোনমিকে তুমি যদি হিট করতে চাও, তাহলে যে দুইটা ল্যাঙ্গুয়েজের কথা আমি বলবো, ডেফিনেটলি ইংলিশ ফ্লুয়েন্টলি জানো। সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা তোমার যদি সত্যি ল্যাঙ্গুয়েজ শিখে যেতে পারে, আই উইল সে ম্যান্ডারিন, যেটা চাইনিজ। থ্যাংক ইউ স্যার। ইউ আর ওয়েলকাম স্যার। আর কোন প্রশ্ন? স্যার, আমার একটা প্রশ্ন আছে। আমার নাম শীতল আজিজ,
হচ্ছে আজকের হোস্ট তো ফাউন্ডেশন। প্রশ্নটা হচ্ছে তোমার নাম? বাংলাদেশের তরুণ আমার তোমাকে নাম আমি দেখতে পাচ্ছি। অন দ্য রাইট, আচ্ছা হ্যাঁ বল। জি, আমার প্রশ্নটা এইরকম যে বাংলাদেশের যে তরুণ তরুণীরা আছে দক্ষ মানব শক্তি উন্নয়নের জন্য এই তরুণ তরুণীদের নিয়ে আপনার কোনো চিন্তা ভাবনা বা কোনো পরিকল্পনা আছে কিনা? যদি থাকে আমরা সেটা আমাদের সান হিউম্যান ফাউন্ডেশনের মাধ্যমে আপনার অধীনে সেটা পরিচালনা করতে চাই। এখন প্রশ্নের উত্তর তোমাকে আমি কি দেবো স্যার? আসলে আমি আমরা যেসব প্রোগ্রাম সাধারণত আমি পার্সোনালি যেসব প্রোগ্রামের সাথে জড়িত, এইটা আমার যে অর্কা আমরা যেটা বলি যে ওল্ড রাশিয়া ক্যাডেটস অ্যাসোসিয়েশন, মেইনলি আমি ওদের সাথেই যুক্ত। মমিনের সাথে আমার মহসিনের সাথে আমার একটু পরে উই ডিডন্ট রিয়েলি কিপ ইন টাচ বিফোর, বলা যায় যে 3-4 মাস পরে হঠাৎ করে পরিচয় আর কি। পরিচয় না, আগেই পরিচয় ছিল, তারপরে উই গট কানেক্টেড আর কি। তো আমাদের যেগুলো প্রজেক্ট ছিল আর কি বাংলাদেশে, মেইনলি ইনভলভ উইথ অর্কা, ওল্ড রাশিয়া ক্যাডেট অ্যাসোসিয়েশন। তো তোমার যেটা প্রশ্নটা, আই এম নিউ ইন দিস ফোরাম, এখনো তুমি ফোরামের তোমাদের সিও মহসিন, তার সাথে আমার কয়েকবার কথা হয়েছে আর কি। স্টিল ডেফিনেটলি আমি তোমাদের দেখে আই লাইক দ্য ক্রাউডস, ভেরি মিক্সড ক্রাউডস। ডেফিনেটলি কোনো যদি ভবিষ্যতে সুযোগ যদি আসে, সময় যদি হয়ে ওঠে, সামথিং I personally feel fascinated যে I need to do. ধন্যবাদ স্যার। অবশ্যই ধন্যবাদ স্যার। আর আরেকটি বিষয় স্যার হচ্ছে, আপনি প্রথমেই বলেছিলেন যে আপনি 15,000 থেকে 20,000 জমি দেখেছেন ইতিমধ্যে। তো আমরা যদি আপনার সুযোগ হয়, যদি আপনার কখনো সুযোগ হয়, একটা সেশন আমাদের সকলের সাথে যদি আপনি যুক্ত হতে পারতেন। না অবশ্যই আমি এটা মহসিনকে বলেছি, তোমাকেও বললাম যে প্রফেশনাল রিজুমে or professional CV is not high school CV. There are some points, there are some wording, কোনটা লিখবে। আমি অবজেক্ট যেটা বলছিলাম যে 2 লাইনে তোমার নিজের সম্বন্ধে কিভাবে বলা, তোমার স্ট্রেংথ কোনটা, কিভাবে তুমি রিজুমে তোমার সিভি কে তুমি সাজাবে আর কি। আমি আগেও বলেছি, যারা তোমরা 22-23 বছর বয়স, এখনো ইউনিভার্সিটিতে পড়ো, বের হবা, তারা হয়তো নতুন, আগের অভিজ্ঞতা নাই, তোমাদের এডুকেশনাল যে ব্যাকগ্রাউন্ড কোথায় তুমি দিবে, এই যে আই ক্যাচিং কিছু কিছু বোল্ড মার্ক গুলো আর কি, এটার জন্য সময় দরকার। এটার জন্য কোশ্চেন অ্যান্সার সেশন দরকার। এটা অবশ্যই, এটা যদি কখনো সময় হয়ে ওঠে, টাইম পারমিটস, ওয়েলকাম ব্যাক। জি স্যার, ধন্যবাদ আপনাকে। আজকে শত ব্যস্ততার মাঝেও আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমাদের সময় নিয়েছেন, এবং আমরা ক্রাউড থেকেও অনেক প্রশ্ন পেয়েছি, সেগুলোর উত্তর পেয়েছি। আমরা আজকে আপনাকে সাথে পেয়ে ধন্যবাদ স্যার। আর এই সাথে আমরা আজকে আমাদের এই যে ক্লাস ছিল এবং যে সেশন ছিল তার সমাপ্তি ঘটবো। তোমাকে অবশ্যই তোমাকে ধন্যবাদ। আজকে আমার সময় দেওয়া হয়েছিল 30 মিনিট, ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম যে অলমোস্ট 1 ঘন্টা। নিউ ইয়র্কের সময় 9:24, 30 মিনিটের জায়গায় 1 ঘন্টা হয়ে গেল। আমি সত্যি প্লিজড টু সি দেশের, তোমরা আমাদের দেশের ছেলে। আবার বলি যে
তোমরা যখন ভালো করো আমরা এখান থেকেও এটা আমাদের ভালো লাগে, আমরা গর্ব করি। আমার আমেরিকা অনেকদিন হয়ে গেছে, 93 থেকে আমি এখানে, দেশে খুব একটা আমার যাওয়া হয় না, কিন্তু তারপরে দেশে একটা ছেলে যখন কোনো ভালো করে, কোনো খবরে যখন পড়ি, কোনো নিউজ পেপারে যখন পড়ি, তো সত্যি ভালো লাগে। তুমি আবার বলবো, হয়তো 2 মিনিটের পরে সেশনটা শেষ হয়ে যাবে, যে আজকে এই যে আমি 1 ঘন্টা থাকলাম আর কি, যে এই 1 ঘন্টা তোমাদের সাথে থাকার পরে আমাদের সাথে তোমার এই যে সময়টা, এই সময়টা থেকে তোমরা কেউ যদি একটু অন্যভাবে চিন্তা করতে পারো, একটু আউট অফ বক্স তোমরা যদি চিন্তা করতে পারো, আমি যে উদাহরণটা রাসেলকে দিলাম আর কি, মিষ্টি দোকানের যে উদাহরণটা, এটা একটা উদাহরণ আর কি, এভাবে আরো হাজার হাজার উদাহরণ আছে। ছোট ছোট জিনিস চেঞ্জ করলে কিভাবে বিগেস্ট রিটার্ন পাওয়া যায়, এই জিনিসগুলো আর কি। আজকে থেকে তোমরা যখন বাইরে বের হবে, তোমরা পৃথিবীকে অথবা তোমাদের নিজস্ব যে ভুবনটা আছে, এই নিজস্ব ভুবনটাকে তোমরা যদি একটু অন্যভাবে চিন্তা করতে যদি পারো, যে স্কিল গুলোর কথা বললাম, যে স্কিল গুলোকে তোমরা যদি শার্পেন করতে পারো আর কি, ওইটাই কিন্তু হবে আমার সার্থকতা, এবং ওইটাই আমি চাই যে তোমরা করো। অনেক বড় হও, অনেক ভালো থাকো। স্কাই ইজ দ্য লিমিট, ইফ ইউ হ্যাভ টু ড্রিম, ড্রিম বিগ। সবাইকে ধন্যবাদ। আমার জন্য দোয়া করো, তোমার সবার জন্য দোয়া। আসসালামু আলাইকুম। অবশ্যই স্যার, আসসালামু থ্যাংক আলাইকুম। ইউ ভেরি মাচ স্যার, আমাদেরকে সময়টা দেওয়ার জন্য। আবার দেখা হবে সবার সাথে। বলতে পারবো? অবশ্যই। প্রশ্ন না, একটু অফ টপিক স্যার। অফ টপিকস অবশ্যই। কে প্রশ্ন করছে? আপনার কি রাজশাহীতে স্থানীয়? আমরা আজকে খুবই আনন্দিত যে আহসান হাবিবকে আমরা সাথে পেয়েছি। 1 ঘন্টার যে সেশন, এটি ছিল আমাদের জন্য একটা বিশাল প্রাপ্তি। সত্যিকার অর্থে 30 মিনিটটাকে 1 ঘন্টা আমরা মনেই করিনি যে 1 ঘন্টা একটু সময় কাটালাম। আজকে আমাদের যে বন্ধুরা ছিল, এখনো দেখতেছি যে 50-এর মধ্যে 48 জন আমাদের উপস্থিত আছে। আমি সত্যি আনন্দিত যে আমরা সার্থক মনে করি যে হাবিবের এই কাজটি আমাদের জন্য একটি ফলপ্রসূ সেশন হিসাবে ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আর দ্বিতীয় কথা যেটা বলতে চাই, হাবিবের কথা সুর ধরে, যে 2 জন বা 1 জনও যদি উপকৃত হয়, তারা যদি তাদের অবস্থাটাকে পরিবর্তন করতে পারে বা তাদের চিন্তার জগৎটাকে একটা ওয়াইড সেশনে নিয়ে যেতে পারে, তাহলে আজকের এই হাবিবের 1 ঘন্টার এই মূল্যবান সময়টা সত্যিকার অর্থেই একটি স্বর্ণোজ্জ্বল অধ্যায় হিসাবে বিবেচিত হবে। হাবিবকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আমি মহসিনকে অনেক ধন্যবাদ, যে তোমাদের যে সিও আছে মহসিন, ও না হলে হয়তো আমার এই সেশনে আসা হতো না। অনেক সময় আমি সবাইকে বলি যে কিছু কিছু কাজ থাকে আর কি, ইট ডাজন্ট হ্যাভ টু, জীবনে সবসময় যে ইউ হ্যাভ টু মেক মানি, ইটস নট শুড বি দ্য মটো। কিছু কিছু সময় আছে, কিছু কিছু সময় আমরা যখন কাটাই, কিছু কিছু গল্প যখন আরেকজনের সাথে করি, you feel good, it's for yourself. তো আজকের এই 1 ঘন্টা সময় কাটানো, এইটা তোমাদের উপকারের সাথে সাথে আমি নিজেও কিন্তু খুব ভালো। এই যে মহসিন লাস্ট কথা বললো যে আমরা যখন সেশনটা শুরু করেছিলাম আমরা কিন্তু 50 জন ছিলাম, যখন সেশন শেষ করতে যাচ্ছে আমরা কিন্তু 48 জন। তো এই যে ফোরামে আমরা সবসময় দেখি যে মানুষ যোগদান করে, কিছুক্ষণ পরে ইটস বোর্ড ও হ্যাভ, মানে 50% মানুষের চলে যায়। তো আমার শুনে খুব ভালো লাগলো যে আমরা কিন্তু মাত্র 2 জন মানুষ চলে গেছে, আমরা কিন্তু 48 জন মানুষ ছিলাম। তো এই যে জিনিসটা, এইটাই, দ্যাটস মোর দ্যান এনাফ, ইটস মোর দ্যান এনাফ ফর মি, যে আমি এই 48টা বাঙালি, যে কোন অনেক সময় আমার ছেলের মতো, অনেক সময় ভাইয়ের মতো, অনেক ফ্রেন্ডের মতো, এই যে আমরা সময় কাটিয়েছি, ইটস এ গ্রেট থিং ফর মি। মহসিনকেও ধন্যবাদ, যে ও না হলে হয়তো তোমাদের সাথে আমাদের কানেকশনটা হতো না। তো লাস্ট প্রশ্ন, আমাকে হয়তো পার্সোনাল একটা প্রশ্ন করতে, মহসিন আমি কি প্রশ্নের উত্তরটা দিব নাকি? অসুবিধা নেই, আমরা বুঝতে পেরেছি, আমরা এই প্রশ্নের উত্তর বুঝতে পেরেছি। তবে আমি একটা জিনিস শুধু বলবো, যে যখনই সুযোগ ঘটবে আমরা এরকম 30 মিনিট চেয়ে নিবো আর কি, এইটুকুই আমি বলবো আর কি। আমরা বুঝতে পেরেছি হাবিবের সার্বিক অবস্থাটা। যদি এর বাইরে কিছু বলার থাকে অবশ্যই হাবিব বলতে পারে।
না ঠিক আছে, পার্সোনাল যে প্রশ্ন আমি জানি নাকি রাজশাহীর, আমি সংক্ষেপে উত্তর দিই, তুই বলো প্রশ্নটা কি। বলছিলাম স্যার আপনি রাজশাহীর স্থানীয় নাকি? তাই হ্যাঁ, আমি রাজশাহীর স্থানীয়। আমার বাবার বাড়ি বোসপাড়াতে আমি স্থানীয়। ওইখান থেকে আমি রাজশাহী ক্যাট কলেজে 6 পর্যন্ত পড়া, তারপর আমি ক্যাট কলেজে চলে আসি। তো শেষ করার আগে শেষ করে দিব 2 মিনিটের মধ্যে। তো আবার দেখা হবে। মহসিন যেটা বললো যে আবার যদি কোনো তোমাদের সময় হয়, আমার যদি কোনো সময় হয়, ইনশাল্লাহ আবার দেখা হবে। আমি দোয়া করি এবং আশা করি যে এই ফোরামটা এখন যে অবস্থায় আছে এবং মহসিন যে আরো পিছনে যে মানুষগুলো যে ফোরামকে সামনে এগিয়ে নেওয়ার জন্য যে কাজ করে যাচ্ছে, ইট টেকস টাইম, ইট টেকস ট্যালেন্ট বিহাইন্ড দ্য সিন, যে কোনো একটা ফোরামে অনেক বড় এগিয়ে নেওয়ার জন্য। তো মহসিন ভেরি কম্পিটিটিভ পারসন। আরো যারা ব্যাকে কাজ করছে শুনেছি, ওনারাও তারা যে যে সাবজেক্ট আছে, যে বিষয় নিয়ে কাজ করছে, ওই বিষয়েও দে আর ভেরি কম্পিটেন্ট। তো আমি দোয়া করি এই ফোরামটা এগিয়ে যাক। এগেন আবার মহসিনকে বলবো, আবার যদি কোনো সময় হয়, আবার যদি কোনো সুযোগ হয়, ইনশাল্লাহ আবার সবার সাথে দেখা হবে। সবাইকে ধন্যবাদ। আবার যাওয়ার আগে সবার কাছ থেকে দোয়া চেয়ে নিচ্ছি এবং তোমাদের সবার জন্য অনেক অনেক দোয়া থাকলো। তোমরা সবাই অনেক অনেক বড় হও। স্কাই ইজ দ্য লিমিট। আমরা আহসান হাবিবের জন্য দোয়া করব, তার দীর্ঘ এবং সুস্বাস্থ্যের জন্য, যেন সে সুস্থ জীবন নিয়ে আগামী দিনগুলো কাটাতে পারে। আমরা মহান আল্লাহর কাছে এইটুকুই প্রত্যাশা করি। আল্লাহ হাফেজ।